আমি কাউকে খুন করিনি, সত্যি আমি নির্দোষ। আমি কাউকে খুন করিনি, আমি নির্দোষ, আমি সত্যি বলছি নির্দোষ। উকিল সাহেব, উকিল সাহেব, আপনি বলুন জজ সাহেবকে আমি কাউকে খুন করিনি। আপনি জানেন আমি নির্দোষ। আপনি বলুন জজ সাহেবকে আমি কারো খুন করিনি, আমি নির্দোষ, আমি একদম নির্দোষ। ও নির্দোষ আমি, আপনি জানেন আমি নির্দোষ। সব রকম প্রমাণ, সাক্ষী এবং সর্বসমক্ষে এই আদালত আসামি কুসুম প্রধানকে মহাজন দীনদয়ালের খুনের দায়ে আইনের ৩০২ ধারা অনুসারে তাকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করে। No! Mercy, my lord! Mercy! Mercy! Mercy, my lord! তোমার কুসুম প্রধান আর তোমার সমস্ত আবেদন খারিজ হয়ে যাবার পরে হাইকোর্টের অনুরোধে আজ সকাল ৬টায় সেশন কোর্টে তোমার ফাঁসির সময় নির্ধারিত হয়েছে। জেলা সাহেব, আমি কিচ্ছু করিনি, আমি কোনো খুন করিনি। আমাকে দয়া করুন, সত্যি বলছি আমি খুন করিনি, আমি খুন করিনি কোনো। কে? গৌতম, তুমি? কি হয়েছে গৌতম? তুমি এখন এই অবস্থায়, কি হয়েছে? আমি ওর আজ ফাঁসি হতে চলেছে। কার ফাঁসি হবে? কার কথা বলছো তুমি? হ্যাঁ, আমি ওর 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 আজ ফাঁসি হতে চলেছে। আমি গৌতম, ভেতরে এসো, এসো। এই নাও। এখন বলো, কার ফাঁসি হবে? কার কথা বলছিলে তুমি?
এমি, আমি তোমাকে বলেছিলাম না আমার ক্লায়েন্ট কুসুম প্রধানের ব্যাপারে? হ্যাঁ, তুমি তো বলেছিলে, কিন্তু ওই কেসটা তো বন্ধ হয়ে গেছে, 8-10 মাস হয়ে গেল। হ্যাঁ, আজ সকালে 6টার সময় ওর ফাঁসি হতে চলেছে। তো তোমার কষ্টের কারণ সেই জন্যই নাকি? হ্যাঁ, আমার খারাপ লাগছে এই জন্যে কারণ আমি ওর উকিল ছিলাম। কিন্তু কিন্তু আমি ওকে বাঁচাতে পারলাম না। গৌতম, 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 তুমি প্লিজ চুপ করো। গৌতম, গৌতম, প্লিজ। অং বিষ্ণু অং বিষ্ণু অং বিষ্ণু অং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিবো চক্ষুরাগতম অং বিষ্ণু অং উদিতমিত্তিশ্চ প্রস্কন্দরিষি গায়ত্রী ছন্দো ব্রহ্মদেবতা আচমনে মিনিয়োগা অনং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিবো চক্ষুরাগতম ওম শিষা ওম নমো শ্রী বিষ্ণু সাহা। যখন থেকে আমি ওকে দেখেছি, আমি ওই নির্দোষ কুসুমের ছবি দেখেছি, তখন থেকে ওর মুখটা বারবার ভেসে উঠছে, আর ওর চোখগুলো যেন আমাকে প্রশ্ন করছে যে গৌতম নাটকারনে, কেমন উকিল তুমি? একজন নির্দোষকে বাঁচাতে পারলে না? গৌতম, গৌতম, প্লিজ রিল্যাক্স। তুমি নিজের তরফ থেকে অনেক চেষ্টা করেছো, এখন আর ওটা নিয়ে চিন্তা করো না। হোয়াট ইউ নিড ইজ এ হট কাপ অফ কফি। দেখো, আমাকে প্রমিস করো, যতক্ষণ আমি কফি না নিয়ে আসবো তুমি কোনো চিন্তা করবে না। যদি কিছু ভাবেই হয় তাহলে আমাকে নিয়ে ভাবো, তোমার ফিয়ান্সিকে নিয়ে ভাবো, আমাদের সুখী ভবিষ্যৎ নিয়ে ভাবো। ওকে? আমি এক্ষুনি আসছি। কফি। এরকম অবস্থায় কিছু খাওয়া দাওয়া করা খুবই মুশকিল। গৌতম, এটা তুমি কি বলছো? ওকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। গৌতম, আমি তোমাকে বলেছিলাম না তুমি ওর ব্যাপারে কিছু চিন্তা করবে না। আমি তোমাকে এত আপসেট কখনো দেখিনি। ইউ আর এ প্রফেশনাল লয়ার। ওকে বাঁচানোর জন্য তুমি পুরোপুরি চেষ্টা করেছো। হ্যাঁ, আমি পুরো চেষ্টা করেছি, কিন্তু আমি ওকে বাঁচাতে পারলাম না। কেন কি সব সাক্ষী, সময় আর সব প্রমাণ ওর বিরুদ্ধে ছিল। তাহলে তোমার মনের মধ্যে এত চিন্তা কিসের? এই শখ, এত দুঃখ যেটা তুমি তোমার মনের মধ্যে রেখে দিয়েছো, ওটাকে বের করে দাও গৌতম। ফরগেট এভরিথিং। এটা আমার প্রথম মার্ডার কেস ছিল, আর আমি আমার নির্দোষ ক্লায়েন্টকে বাঁচাতে পারলাম না। আরে লোক তো যারা দোষী তাদেরকেও ফাঁসি থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু আমি বাঁচাতে পারলাম না।
ফাঁসি হয়ে গেল, আইন ওকে শাস্তি দিয়ে দিল। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। রিল্যাক্স গৌতম, সারা রাত্রি তুমি এই চিন্তায় কাটিয়ে দিয়েছ। গৌতম, যে আলিঙ্গনে এসে তুমি সারা পৃথিবীকে ভুলে যাও, সেই আলিঙ্গন আজ তোমার এই অস্থির চিন্তার সামনে ছোট হয়ে গেছে। ফর গড সেক গৌতম, কুসুম এই পৃথিবী ছেড়ে চলে গেছে সব সময়ের জন্য। ইটস এ ক্লোজ চ্যাপ্টার, ভুলে যাও ওকে। দেখো, এখন তোমার সামনে শুধু তোমার অমিতা, যে তোমাকে ভীষণ ভালোবাসে, আর কিছুদিনের মধ্যে যে তোমার জীবনের অংশ হতে চলেছে। চলো, সকাল হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে যাও, একসাথে নাস্তা করব। না এমি, না, আমি তোমারও ঘুম নষ্ট করে দিলাম। এবার আমার যাওয়া উচিত। আমি তোমারও ঘুম নষ্ট করে দিলাম। আমি এখন একদম ঠিক আছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি গৌতম, তোমার ভালো গুণের জন্য আর তোমার দুর্বল গুণের জন্য। আই লাভ ইউ। আই লাভ ইউ টু এমি। বাই। বাই। উকিল সাহেব, উকিল সাহেব, কে? কে তুমি? ভয় পাবেন না উকিল সাহেব, আমার জীবন তো শেষ হয়ে গেছে। এখন আর আমার শরীর নেই, শুধুই আত্মা। উকিল সাহেব, এই পুরো পৃথিবীতে আমার ছোট ভাই আর মা ছাড়া শুধুমাত্র আপনি ছিলেন যে মেনেছিল যে আমি একেবারে নির্দোষ। তাহলে
তাহলে তুমি আমার থেকে কি চাইছো? উকিল সাহেব, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চেঁচাচ্ছিলাম, গলা ফাটিয়ে, কিন্তু কেউ আমার উপর দয়া করেনি। না আপনার কানুন, না ওই জেলার সাহেব যে আমায় ফাঁসি দিয়েছিল। উকিল সাহেব, মৃত্যুর পর আমি যখন জেল থেকে আত্মা হয়ে বেরিয়ে এলাম, তখন আমি আমার ভাই আর মাকে আমার শোকে পাগল হয়ে যেতে দেখেছি। উকিল সাহেব, আপনি ভাবতেও পারবেন না সেই দৃশ্য কতটা ভয়ঙ্কর আর কতটা বেদনাদায়ক ছিল আমার জন্যে। কিন্তু আমি এখন আপনাকে সবকিছু বলতে চাই, সবকিছু। দিদি, এই পেপারে সই করে দিন। আপনি আপনার মেয়ের লাশ পেয়ে যাবেন, তারপর ওর অন্তিম সংস্কার করতে পারবেন। প্লিজ এই এখানে সই করে দিন। দিদি, তোর দিদি নির্দোষ হওয়া সত্ত্বেও হত্যার কলঙ্ক নিয়ে চলে গেল। যতক্ষণ আমি আর তুই বেঁচে থাকবো, ততদিন এই কলঙ্ক আমাদের জীবনের সঙ্গে লিপ্টে থাকবে। উকিল সাহেব, হত্যার যে এই কলঙ্ক আমার মাথার উপর, শুধু আমার নয়, আমার ভাই আর আমার মায়ের মাথার উপরে লেগেছে, আমি সেটা মুছে দিতে চাই। কিন্তু এগুলো করে কি লাভ? কলঙ্ক কি করে যাবে? উকিল সাহেব, শরীরের একটা সীমা হয়, তার কিছু অসুবিধাও থাকে, কিন্তু আত্মার কোনো অসুবিধা নেই আর সীমাও নেই। ব্যাস, আমার আপনার একটু সাহায্য চাই। কি কি সাহায্য? উকিল সাহেব, আমার নামে যে হত্যার কলঙ্ক লেগেছে সেটা আমি মুছে ফেলতে চাই। তার জন্য যা করতে হবে সব আমি করব, কারণ এখন আমি সব কিছু জানি, আর ধীরে ধীরে সেগুলো আপনাকে বলবো। আমার নির্দোষের প্রমাণ কোথায় পাবেন? উকিল সাহেব, আমি আপনার কাছে সেই সময় অবধি আসতে থাকব যতক্ষণ না আসল খুনি সাজা পায় আর আমি ন্যায় পাই। গৌতম, 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 এমি, গৌতম, আরে গৌতম, আমি কতক্ষণ হলো বেল বাজাচ্ছি, তুমি দরজা কেন খুললে না? কি হয়েছে গৌতম? ও ও এসেছিল এমি। কে এসেছিল? কার কথা বলছো? ও ও আমার ক্লায়েন্ট কুসুম প্রধান। কি যাতা বলছো তুমি? সকাল 6টায় ওর ফাঁসি হয়ে গেল আর তুমি বলছো ও এখানে এসেছিল? হ্যাঁ, ও এসেছিল। ও ও এখানে এখানে এই জায়গাতেই ওর আত্মা এখানে ছিল। এই জায়গাটা দিয়ে এসেছিল আর আর ও এখানে দাঁড়িয়েছিল, আমার সাথে কথা বলছিল। আমি ওখানে ছিলাম। গৌতম, তুমি এখন এই পর্যন্ত জানলা দিয়ে। কুসুমের চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারোনি। ও এখানে দাঁড়িয়েছিল। শি ইজ ডেড গৌতম, শি ইজ নো মোর।
এটা শুধু তোমার ভ্রম গৌতম। আমি তো গৌতম, হ্যাঁ? এটা শুধু তোমার ভ্রম। এটা আমার ভ্রম নয়, আমি সত্যি বলছি, আমার কথায় বিশ্বাস করো। আমি কিছু শুনতে চাই না। ও আমি ওইখানে তোমার এই এসেছিল? ভ্রমকে কিছুতেই সত্যি হতে দেব না। চলো আমার সাথে গৌতম। কোথায়? প্লিজ ডোন্ট আস্ক কোশ্চেন্স। আমি তোমাকে এই পরিবেশে 1 মিনিটও থাকতে দেব না। চলো এখান থেকে প্লিজ গৌতম, প্লিজ হ্যাঁ, ট্রাস্ট মি গৌতম। চলো এখান থেকে অনেক দূরে চলে যাই। প্লিজ প্লিজ গেট রেডি। চলো। হ্যাঁ? অমিতা, আমাকে বলো, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আমার একজন ভালো বন্ধুর কাছে। ইজ এ সাইকিয়াট্রিস্ট। হোয়াট? অমিতা, ডু ইউ থিঙ্ক আই এম ম্যাড? এরকম কোনো ব্যাপার না গৌতম, কিন্তু তাও একবার দেখা করে নাও আমার জন্য। অমিতা, আমি একদম ঠিক আছি। গৌতম, শুধু একবার প্লিজ। এখন মুড ঠিক করো, স্মাইল। চলো। হাই অমিতা, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। হাই রাজেশ, দিস ইজ গৌতম, আমার ফিয়ান্সি। ও হচ্ছে রাজেশ, আমার কলেজের বন্ধু। হি ইজ এ সাইকিয়াট্রিস্ট। হাই। হাই। বসো। থ্যাংক ইউ। আই এম সরি, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে এসেছি। আরে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কি দরকার আছে? থ্যাংক ইউ সো মাচ। বলো কি খাবে? কিচ্ছু না, এখন সোজা আসল কথায় আসি। গৌতম, আমি তোমাকে গৌতম বলে ডাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর তুমি আমাকে রাজেশ বলতে পারো। হ্যাঁ, এটাই ভালো হবে। আমি তো একদমই পাল্টাইনি। ওর থেকে ভূমির বান্ধা তো আসেই না। শি কামস স্ট্রেট টু দ্য পয়েন্ট। এনিওয়ে, বলো কি বলার আছে। রাজেশ, গৌতম হচ্ছে আমার জীবন। আর গত রাত থেকে আমার এই জীবন খুব বিভ্রান্ত, খুব বিভ্রান্ত। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করি, কি করে ও সাহায্য করি। এই জন্য আমি তোমার কাছে এসেছি। কিন্তু ব্যাপারটা কি? ও পেশাতে উকিল। প্রায় 1 বছর আগে ও কুসুম প্রধান বলে একজনের কেস নিয়েছিল। সেই মেয়েটা একজন মানি ল্যান্ডারের খুন করে দিয়েছিল। আর পুলিশের কাছে ওর বিরুদ্ধে এমন কিছু প্রমাণ আছে যার ভিত্তিতে আদালত ওকে ফাঁসির সাজা শুনিয়েছিল। ঠিক আছে, তুমি যেটা বললে সেটা একটা সাধারণ ঘটনা, এতে আশ্চর্য হওয়ার কি আছে? না রাজেশ, এটা নর্মাল কথা নয়। আজ সকালে 6টার সময় কুসুমের ফাঁসি হয়ে গেছে, অথচ ও নির্দোষ ছিল। আর ও যে নির্দোষ ছিল সেটা আমি বিশ্বাস করি। হবে। গৌতম, তুমি একজন উকিল, জজ না। উকিলের কাজ হলো গিয়ে নিজের মক্কেলের হয়ে জেরা করা, আর আদালতের কাজ হলো রায় দেওয়া। আর আদালত ওকে দোষী মনে করেছে, তাই ওকে ফাঁসির সাজা দিয়েছে। ওর মৃত্যুর সাথে এই মামলার সমাপ্তি। There's nothing abnormal about this case. রাজেশ, তুমি আমাকে বোঝার একদমই চেষ্টা করছো না। আজ সকালে 9টার সময় কুসুম আমার ঘরে আমার সাথে কথা বলতে এসেছিল। ওয়েট, আজ সকাল 6টায় ওকে ফাঁসি দেওয়া হয়, আর তার 3 ঘন্টার পরে ওর মৃত্যুর গহ্বর থেকে বেরিয়ে এসে তোমার সঙ্গে দেখা করতে আসে? হ্যাঁ রাজেশ, আমিও তোমাকে এটাই বলতে চাইছি। ও আমার বাড়ি এসেছিল, আমার সাথে কথাও বলেছে। একটা কথা, কুসুমের আত্মা তোমার সঙ্গে কথা বলেছে? ইয়েস, ইটস ট্রু। গৌতম, আত্মা তো আত্মাই হয়, তাই না? সেটার কোনো শরীর তো হয় না, না? হ্যাঁ। গৌতম, হতে পারে ও তোমার ইনহিবিশনে তোমাকে দেখা দিতে পারে। দ্যাটস পসিবল। এমনটাও হতে পারে যে তুমি নিজের ইলিউশনের মধ্যে দেখেছো। দ্যাটস পসিবল। কিন্তু তুমি ওর সঙ্গে কথা বলেছো? না, এটা হতে পারে না। কারণ কি, কথা বলার জন্য একটা শরীর হওয়া খুব দরকার। আর শরীরের সাথে সাথে একটা কণ্ঠ আর গলার মধ্যে একটা ভোকাল কর্ড হওয়াটারও খুব দরকার। আর যে মানুষের কাছে এইসব কিছু থাকে না, আমরা তাকে একটা জীবন্ত বোবা বলি। আর আত্মার কাছে তো শরীর থাকে না,
তাহলে সে কথা বলে গেল কি করে? কি ভাবছো? রাজেশ, তোমার কথায় লজিক আছে, এই কথাটা ঠিক। কিন্তু রাজেশ, আমি ওর সাথে কথা বলেছি, এই কথাটাও ঠিক। না গৌতম, ও তোমার সঙ্গে কথা বলেনি। তুমি তোমার মস্তিষ্ক থেকে, তোমার উচাটন মনের থেকে তুমি নিজের সঙ্গেই নিজে কথা বলেছো। কি? ইয়েস গৌতম, তুমি নিজের সঙ্গে কথা বলেছো। তোমার মক্কেলের ফাঁসি হয়েছে, তুমি জিততে পারোনি। আর তার থেকেও বেশি, তোমার এই বিশ্বাস ছিল যে ও নির্দোষ। তোমার মস্তিষ্ক, তোমার চেতনাকে, তোমার মন চিন্তাকে এভাবে গ্রাস করে নিয়েছে যে এটা তোমার অকর্মণ্যতা কুসুমের শরীরে একটা আকৃতি তৈরি করে নিয়েছিল। গৌতম, তুমি এখনকার মানুষ। হতে পারে কুসুমের মৃত্যু তোমার এই মনকে ভেঙে চুড়ে দিয়েছে, কিন্তু এর জন্য হতাশ হয়ে পড়ার কিছু নেই। তুমি নিজের চিন্তা ভাবনার উপর কন্ট্রোল রাখো, আর নিজের চিন্তা ভাবনাকে কোনো শরীর বা চেহারার রূপ দিও না। মনে হয় তুমি ঠিকই বলছো রাজেশ, কারণ আমি যখন কুসুমের সাথে কথা বলছিলাম তখনই অমিতা দরজায় নক করছিল। আমি দরজার দিকে তাকালাম, কিন্তু যখনই আমি ঘুরে কুসুমের দিকে আবার তাকালাম তখন অদৃশ্য হয়ে গেছিল। এক্স্যাক্টলি, ও পালিয়ে যায়নি। ওই ইন্টারফিয়ারেন্সে তোমার ইলিউশনটা ছেড়ে গেছিল। তোমার চিন্তা ভাবনা যে চেহারার রূপ দিয়েছিল সেটা ভেঙে গেছিল। ওর এই ঘটনা ভেঙে গেছিল। হ্যাঁ, মনে হয় এরকমই হয়েছিল। সত্যি নয়, এটাই হয়েছিল। ইয়ার, আজ তুমি প্রথমবার এলে আমার কাছে, আমার বেস্ট ফ্রেন্ড অনিতার জীবন সাথী। বাস, তুমি এই কথাগুলো মাথা থেকে সরিয়ে দাও। কাম অন, ব্যাস। চলো আমরা যাই, এক কাপ কফি খেয়ে আসি। থ্যাঙ্কস রাজেশ, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি আমাকে এত ভালোভাবে এক্সপ্লেন করলে যে আমারও মনে হচ্ছে যে যা কিছু আমি দেখেছি আমার মনের কল্পনা ছাড়া কিছু নয়। আমার মনে মস্তিষ্কে যা যা প্রেশার ছিল ওটা আমার নিজের ইলিউশন ছিল, আমার ভ্রম ছিল। থ্যাঙ্কস আ লট রাজেশ। ওয়েলকাম, এনি টাইম। আর ইউ ফিলিং অল রাইট নাও? আই থিঙ্ক সো। দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ রাজেশ। ওয়েলকাম। আচ্ছা, যে কফিটা প্রমিস করেছো, লেটস হ্যাভ ইট হিয়ার। শিওর, চলো এক্ষুনি গিয়ে অর্ডার করছি। বাবা, দাহ সংস্কারের সব কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে। তোমরা এখন বাড়ি ফিরতে পারো। সুনীল, 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 দিদি, সুনীল, সুনীল, ভয় পাস না। আমি তোর দিদি রে, কুসুম। হ্যাঁ, এখন আমি আর শরীর নই, আমি একটা আত্মা। কিন্তু একটা দিদির আত্মা তার ভাইকে কখনো ক্ষতি করবে না। সুনীল, আমি তোর কাছে এসেছি কারণ আমি তোর আর মায়ের মাথায় যে কলঙ্ক লিখেছি সেটা মুছে দিতে চাই। সুনীল, তুই আমাকে ভয় পাস না। আমি কিচ্ছু করিনি, আমি কোনো খুন করিনি, আমি একেবারে নির্দোষ। আমি আসল খুনিকে ধরিয়ে দিতে চাই। এটা করলেই সমস্ত কলঙ্ক মুছে যাবে।
আর আমার আত্মা শান্তি পাবে। ব্যাস, আমাকে তুই একটু সাহায্য করবি। আমি এখন একটা আত্মা সুনীল, আমি এখন যেসব কিছু দেখতে পাই তুই সেটা দেখতে পাবি না। আমি তোকে অজিত সোলাঙ্কির কাছে নিয়ে যেতে চাই। অজিত সোলাঙ্কি? হ্যাঁ, সেই অজিত সোলাঙ্কি যেই সমস্ত ঘটনার একমাত্র সাক্ষী। ওই আমার নির্দোষ হওয়ার প্রমাণ। বল, আমাকে সাহায্য করবি না? আমার সাথে থাকবি তো? হ্যাঁ দিদি। যা সুনীল। সুনীল, এই ঘরে একটা আলমারি আছে। ওই আলমারিতে গোলাপি রঙের একটা ফাইল আছে, ওর মধ্যে একটা প্রোনোট আছে। যা, ওটা নিয়ে আয়। দিদি, দিদি প্রমিসরি নোট পেয়ে গেছি। নিয়ে আয়, এখানে নিয়ে আয়। দিদি, এটাই সেই প্রো নোট তো? হ্যাঁ, এটাই সেই প্রোনোট। সুনীল, তুই শিগগিরই এটা উকিল সাহেবের কাছে নিয়ে যা। যা। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। দিদি, দিদি, আগে হয়ে যাবে ভাই, বলে দিলাম না হয়ে যাবে। এটা অজিত সোলাঙ্কের জুবান আছে, যেটা বলে দিলাম সেটা বলে দিলাম। হ্যাঁ, এখন ফির ফোন করবি না। কে আছে? কে কে আছে? কে আছে ওখানে? কে কে আছে? কে 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 আছে? কে আছে? কে আছে? হ্যাঁ, আরে আপনারা? নমস্কার উকিল বাবু। বলুন। অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছি। আমার খুবই আফসোস যে আমি চেয়েও আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন আন্টি, আমি ওর শ্রাদ্ধের সময়ও আসতে পারিনি। এখন আর কি রয়ে গেল? মাটি তো মাটির সাথে মিশে গেল। বাস, জীবনে একটা দাগ ছেড়ে গেল। আমার সাথে আপনার কোনো কাজ ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে এইরকম বলে যে ওর কুসুমের সঙ্গে দেখা হয়েছে। কি? হ্যাঁ, ও সেটাই বলছিল। যখন ও কুসুমের অন্তিম সংস্কার করে আসছিল, তো কিছু মহল্লার লোক আগে চলে গিয়েছিল আর ও পেছনে রয়ে গিয়েছিল। হ্যাঁ উকিল বাবু, দিদির সাথে দেখা হয়েছিল।
দিদি আমায় বলল যে ও আমাদের মাথায় লেগে থাকা কলঙ্ক মুছেই ছাড়বে। আর ও আমায় বলেছিল যে এটা যেন আমি আপনাকে দিয়ে দিই। এখন আর কিছু বলার নেই উকিল বাবু। এই কাগজে যা কিছুই লেখা আছে ওতে আমার কোনো লেনা দেনা নেই। আসলে কি হয়েছে, আমার ছেলে জিদ করলো যে আপনার কাছে আসি, এই জন্য আমরা এখানে এসেছি। নমস্কার উকিল বাবু, আমরা এখন আসি। চল বাবা। এর মানে অজিত সোলাঙ্কিও দীনদয়ালের থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিল। আমি যা কিছু বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া কিছু বলবো না। আগে হ্যাঁ জজ সাহেব, দীনদয়ালের হত্যার একমাত্র গাওয়া এই আছে, ওর মধ্যে একজন আমি নিজের চোখে হত্যা করার পরে এই মেয়েটাকে বাইরে যেতে দেখেছি। আর জজ সাহেব, আমি বিশ্বাসের সাথে বলতে পারি কি এই খুন কুসুমই করেছে। কুসুম। এই লোকটা মিথ্যে কথা বলছে জজ সাহেব। আমার ক্লায়েন্ট নির্দোষ। কুসুম প্রধান খুন করেনি জজ সাহেব, ও নির্দোষ। ও নির্দোষ জজ সাহেব। উকিল সাহেব, আপনি কি কুসুম মার্ডার কেসের ফাইলটা দেখেছেন? ওর ভিতরে একটা প্রোনোট আছে। এটা হলো সেই প্রোনোট যেটা দীনদয়াল অজিত সোলাঙ্কিকে 10 লাখ টাকা ধার দেওয়ার সময় লিখিয়েছিলেন। উকিল সাহেব, আমি তো মাত্র 5 লাখ টাকা ধার নিয়েছিলাম, কিন্তু ও পুরো 10 লাখ টাকা ধার নিয়েছিল দীনদয়ালের থেকে। এই পুরো কেসটা চলাকালীন সময় পুলিশ কখনো এটা জানার চেষ্টা করেনি যে এই ঘটনার একমাত্র প্রধান সাক্ষী অজিত সোলাঙ্কিও দীনদয়ালের থেকে ধার নিয়েছিলেন। হতে পারে, কিন্তু এর লাভ কি? খুনের সময় যে পেপার ওয়েটটা ইউজ হয়েছিল সেখানে তোমার আঙুলের ছাপ রয়েছে। দীনদয়ালের শরীরে মুখে যে আঘাতের চিহ্নগুলো ছিল সেগুলো তোমার ছিল। আর খুনের পরে ওই বাড়ি থেকে বেরোতে তোমাকে লোকে দেখেও ছিল, তার মধ্যে একজন অজিত সোলাঙ্কিও ছিল। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, পুলিশের তল্লাশির সময় ওই প্রোনোট পাওয়া যায়নি।
তাহলে তুমি কি করে পেলে? উকিল সাহেব, আপনি ভুলে যাচ্ছেন, এখন আমি আর শরীর নই, একটা আত্মা। আর আত্মা যেখানে খুশি যেতে আসতে পারে। এই প্রণোটটা আমি অজিত সোলাঙ্কির ঘর থেকে পেয়েছি। কি? হ্যাঁ, আমি এইসব এই জন্য করছি কারণ আমি চাই যে আসল খুনি সাজা পাক, আর আমি নির্দোষ সেটা প্রমাণ হোক। আপনি অজিত সোলাঙ্কির সাথে দেখা করুন। অজিত সোলাঙ্কির সাথে দেখা করব? কিন্তু উকিল সাহেব, আপনি আমাকে ভয় পাবেন না। কিছুক্ষণের জন্য এটা ভেবে নিন যে একজন অসহায়, অভাগী, নির্দোষ মেয়ে আপনার কাছ থেকে সাহায্য চাইছে। উকিল সাহেব, কিছুক্ষণের জন্য আপনি আমার পরিবারের ব্যাপারে একটু ভেবে দেখুন। আমার ছোট ভাই আর আমার মা, ওদের মাথায় এই কলঙ্ক নিয়ে কি সমাজ ওদের বাঁচতে দেবে? না। উকিল সাহেব, এই মুহূর্তে আমি যেটা দেখছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। অজিত সোলাঙ্কি এই মুহূর্তে অসুবিধায় আছে। কোথায়? আমি কোথায় গেলাম? আমি মরে যাবো। কি হবে? কি হবে? এখন কি হবে আমার? ভগবান! উকিল সাহেব, আমি আবার আসবো। ডক্টর রাজেশ হিয়ার। রাজেশ, আমি গৌতম বলছি। হাই গৌতম, হাউ ইউ? ও আবার এসেছিল। কোথায়? তোমার স্বপ্নের মধ্যে? রাজেশ, প্লিজ আমার কথা শোনো। ও আবার এসেছিল, আর ওই টাইমে আমার হাতে জ্বলন্ত সিগারেট ছিল, যেটা দিয়ে আমি আমার অন্য হাতটা জ্বালিয়ে দিয়েছিলাম। রাজেশ, আমি পুরোপুরি সজ্ঞানে ছিলাম। এখন আমি তোমার সাথে কথা বলছি, আর আমার জ্বলে যাওয়া জায়গাটাও দেখতে পাচ্ছি। রাজেশ, ও আমাকে বলেছিল যে ও আবার আসবে। ও আবার আসবে রাজেশ। এখনো তুমি বলবে এটা আমার ভ্রম ছিল, কিন্তু আমি জানি রাজেশ, ও আসবে। গৌতম, ও নিশ্চয়ই আসবে রাজেশ। গৌতম, ও আসবে। গৌতম, গৌতম। ও আসবে হ্যালো। রাজেশ। বলুন উকিল সাহেব, কি ব্যাপার? আমার আপনার সাথে একটা জরুরি কাজ ছিল ইন্সপেক্টর। হ্যাঁ বলুন। আমি কুসুম মার্ডার কেসের ফাইল রিওপেন করতে চাই। এটা কি বলছেন আপনি? যে কেস শেষ হয়ে গেছে, মুজরিমের শাস্তি হয়েছে, ওই কেসটা রিওপেন করে কি লাভ আছে? আমি এই কেসে একটা ক্লু পেয়েছি। ক্লু? এই দেখুন, এই প্রনোট। এই প্রনোট কুসুম মার্ডার কেসের প্রধান সাক্ষী অজিত সোলাঙ্কির নামে রয়েছে। এই প্রনোট আপনার কাছে কিভাবে এলো? এটা আমাকে কুসুমের মা দিয়েছেন।
কিন্তু এই প্রণোটের কুসুম মার্ডারের সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে ইন্সপেক্টর। অজিত সোলাঙ্কিও কুসুমের মতো দীনদয়ালের থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিল। হ্যাঁ, প্রণোট এটার সাক্ষী, কিন্তু ইন্সপেক্টর বাবু, এটাও তো হতে পারে যে অজিত সোলাঙ্কি নিজের ধার মেটাতে পারেননি, আর দীনদয়াল ওকে ভয় দেখিয়েছিল যে ও ওকে জেলে পাঠিয়ে দেবে, আর এই ভয়েতেই মনে হয় ও দীনদয়ালের খুন করে দিয়েছিল। দেখুন উকিল সাহেব, সব প্রমাণ কুসুমের বিরুদ্ধে আছে। পেপার ওয়েটের মধ্যে তার আঙ্গুলের নিশানা, ঘটনাস্থলে মিলেছে তার ব্যাগ, আর ওখানে যে প্রণোট উদ্ধার করেছে সেখানেও তার আঙুলের চিহ্ন আছে। এই সমস্ত সবুজ পাওয়া গেছে, আর ওর ফাঁসি হবে। এই প্রণোট আপনি কুসুমের মা থেকে পেয়েছেন। এটাও তো হতে পারে কি অজিত সোলাঙ্কি দীনদয়ালের পয়সা ফেরত দিয়েছে আর নিজের প্রণোট নিজে নিয়েছে। আর এটা হতে পারে কি কুসুমের মা অজিত সোলাঙ্কিকে ফাঁসানোর জন্য এই প্রণোটটা চুরি করেছে। উকিল সাহেব, আপনি যে স্টেপ নিয়েছেন সেটা আমার মধ্যে কুসুমের মা আর ওর ভাই দুজনেই ফেসে যাবে। বাকি আপনার মর্জি। যে ফাইল বন্ধ হয়েছে ওটা দ্বিতীয়বার খুলে আপনি পুলিশকেও সমস্যায় ফেলবেন আর কুসুমের মাকেও। এক্ষুনি এসে হ্যাঁ, যাবে। টাইম হয়ে এসছে। কোথায় গিয়েছিলে তুমি? হাই আমি, হাই রাজেশ, Hi. কাম ইন। এখন বলো, কোথায় গিয়েছিলে তুমি? আমি ইন্সপেক্টরের সাথে দেখা করতে গেছিলাম, যে কুসুম মার্ডার কেস হ্যান্ডেল করছিল। গৌতম, তোমার কি হয়েছে? আবার তুমি ওই ভ্রমের মধ্যে পড়ে যাচ্ছ? এরকম ব্যাপার নয় আমি। কিছু সময়ের জন্য আমারও মনে হয়েছিল যে এটা আমার ভ্রম ছিল, কিন্তু এ দেখো, এই প্রণোট দেখো। তুমি জানো এটা কে দিয়েছে? এই প্রমিসারি নোটটা তোমাকে কুসুম নিজে হাতে দিয়েছে? না, কুসুমের মা আর ভাই এখানে এসেছিল, ওরা আমাকে এই প্রমিসারি নোটটা দিয়েছে। আপনি এত জ্ঞানী এবং ইন্টেলিজেন্ট উকিল হওয়া সত্ত্বেও এই কথাটা বুঝতে পারেননি যে এই প্রমিসারি নোটটা অজিত সোলাঙ্কির নামে আছে, যেটা উনি দীনদয়ালের থেকে ধার নিয়ে দিয়েছিলেন। এটাই তো আমি বলছি রাজেশ। অজিত সোলাঙ্কি ওনার ঋণ শোধ করে দীনদয়ালের থেকে এই প্রমিসারি নোটটা ফিরিয়ে নিয়েছিল। হ্যাঁ, এই কথাটা ইন্সপেক্টর কুলকার্নিও বলছিল। একদম ঠিক বলেছেন উনি। দেখো গৌতম, মেয়ের শোকে মৃত মা যা কিছু করতে পারে, আর এইবার তোমার এই অশান্তির কারণ কুসুম না, কিন্তু ওর মা। ওটা তোমার একটা ভ্রান্তি, তোমার ইলুশন। আর এটা আমার হাতে এই সিগারেট দিয়ে জ্বালানো চিহ্ন, এটা কি? এখনো তুমি বলবে এটা আমার ভ্রম, আমার ইলুশন? আমি আমার কথায় বিশ্বাস করো, আমি সত্যি বলছি। কুসুম এখানে এসেছিল, আর ও আমাকে বলেছে এখানে ও আবার আসবে। ঠিক আছে, আমরা তাহলে ওর জন্য অপেক্ষা করি। আজকে আমি আর অমিতা তোমার অতিথি, ঠিক আছে? যতক্ষণ এখানে কুসুমের দেখা না পাবো, অমিতাও এখান থেকে যাবে না, আর আমিও না। আর তোমার মাধ্যমে তো আমার আত্মার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হবে। অমিতা, আমরা কি কফি খেতে পারি? ইয়া, শিওর। চলো গৌতম সাহেব, আমরা তাহলে ওই আত্মার জন্য অপেক্ষা করি। তোমার কোনো রকম আপত্তি নেই তো তাতে? হ্যাঁ,
না। সাহেব চা। চাই না, যাও 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 যাও। क्या खाने, क्या खाने? हाँ, क्या क्या হ্যাঁ আমি। কিন্তু কিন্তু তোমার তো ফাঁসি হয়ে গেছে, কিন্তু আমি দীনদয়ালকে খুন করিনি, সেটা তুমি খুব ভালো করে জানো। আমার কাছে হ্যাঁ, অজিত সোলাঙ্কি মৃত্যুর পরেও আমার আত্মা কিছুতেই শান্তি পায়নি, আর সেই জন্যই আমি তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? এটাই জানার জন্য যে দীনদয়ালের কাছ থেকে 10 লাখ টাকা ধার তুমিও নিয়েছিলে, কিন্তু সেই ধার মেটানোর বদলে তুমি ওকে নিজের হাতে খুন করো। কেন? আমি খুন করিনি, আমি খুন করিনি। অজিত সোলাঙ্কি, ভাগার চেষ্টাও করো না। বল, কেন খুন করেছিলি তুই ওকে? ও আমাকে হয়রানি করছিল, আমাকে জেল পাঠানোর ধমকি দিচ্ছিল। তারপরে তুই কি করলি? আমি অজিত সোলাঙ্কি, তোর মঙ্গল এটাই হবে যে তুই আমায় সব সত্যি সত্যি বলে দে, কারণ এখন আমি শরীর নয়, আমি আত্মা। শরীর কানুনকে ভয় পায়, আত্মা পায় না। আত্মা সব কিছু করতে পারে। আমি বল, তা না হলে? বলছি। যেদিন দীনদয়ালের খুন হয়েছিল সেদিন তুই কি করেছিলি? আমি ওর ঘরে গেছিলাম। অজিত সোলাঙ্কি, তুমি টাকা এনেছো? ক্ষমা চাইছি শেঠজি, পয়সার জোগাড় করতে পারিনি। আর 4 মাস ধরে তোমার যে চেক বাউন্স হচ্ছে সেটার? তুমি 1 নম্বরে মিথ্যেবাদী আর 420 লোক। তোমার সব চেক আমি পুলিশের কাছে জমা দেব। আজ তোমাকে হাত করা যদি না পড়িয়েছি, আমার নাম দীনদয়াল নয় বলে দিলাম। না শেঠজি, আমি এক ঘন্টা মরে যাব। আমাকে শুধু কিছুদিনের সময় আর দিয়ে দেন। আমি চেক না, এবার ক্যাশ নিয়ে আসবো আপনার কাছে। আরে মিথ্যেবাদী 420, যাও এখান থেকে। স্যারজি, ওই মেয়েটা এসে আবার। আরে কোন মেয়ে? ওই কুসুম ম্যাম সাহেব। হ্যাঁ, আচ্ছা কুসুম রানী। হ্যাঁ। আরে যা, তাড়াতাড়ি ওকে ভেতরে পাঠা। আর শোন, তুই যেন এখানে আসবি না, তোকে গিরিধারীর কাছে যেতে হবে না, যা ওর সাথে গিয়ে দেখা করে আয়। হ্যাঁ স্যারজি, আর কিছু? আরে ভাই যা তাড়াতাড়ি। কুসুম রানী, কি মজা, কুসুম রানী আসছে। কুসুম রানী, বাহারো ফুল বরসাও মেরা মেহবুব আয়া। শেঠজি, আমি তুমি এখনো যাওনি? যাও তো, আমাকে আমার কাজ করতে দাও, যাও তো। আরে আমাকে ওই মেয়েটার সাথে অনেক দরকারি কথা বলতে হবে, তুমি যাও তো এখান থেকে।
মাথা মোটা কোথাকার। যাও তো এখন। বাহারো ফুল বরসাও মেরা মেহবুব আয়া। আরে কুসুম রানী, এসো 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 এসো। কেমন আছো তুমি? আমি আপনার ধার মেটাতে এসেছি। হ্যাঁ, এত তাড়াতাড়ি টাকা ফেরত দেওয়ার কি আছে কুসুম রানী? তুমি তো ভালো করেই জানো তোমাকে একবার দেখতে পাওয়ার জন্য পাগল হয়ে থাকি। বাজে কথা বলা বন্ধ করুন দীনদয়াল বাবু। আসলে তো আপনি আমার স্বর্গীয় বাবার কাছের বন্ধু হন, তাই না? কিন্তু সব সময় আপনি আমাকে বাজে নজর দিয়ে দেখেছেন। ছি 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 ছি। খারাপ নজর নয়, ভালোবাসার নজরে দেখি দীনদয়াল তোমাকে। বাবু, বাবার শরীর খারাপের জন্য যে টাকা আমি ধার নিয়েছিলাম সেটা সুদ সমেত আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। আপনার এই টাকাটা নিন আর আমার ওই প্রণোটটা ফেরত দিন। আরে তুমি বড় অদ্ভুত মেয়ে তো। তুমি আমার কথায় রাজি হয়ে যাও কুসুম রানী। তোমার মায়ের বয়সকালটা ভালো করে কাটবে, তোমার ছোট ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে কুসুম রানী। তোমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। এই টাকাটা ফেরত নিয়ে যাও আর 2-4টে মুহূর্ত আমার সাথে একটু ভালোবেসে কাটাও, একটু ভালোবেসে। দীনদয়াল বাবু, আরে 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 কুসুম রানী, এই দলিলটা ছিঁড়ে কোনো লাভ হবে না। আমার তোমার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কুসুম রানী। আরে আরে আরে, তুমি আমার সাথে চোর পুলিশ খেলতে চাইছো? ঠিক আছে, তুমি পুলিশ আমি চোর। একটু জড়িয়ে তো ধরতে দাও। ছেড়ে দাও। চলো চলো, আজকে ছেড়ে তোমাকে দিন একটু আমাকে। আদর করবো। চলো। এরকম করে না, তুমি আমার কথা শোনো কুসুম রানী। আরে কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও না। আরে 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 কুসুম রানী, তোমাকে আমি ছাড়বো না। আমি দেখে নেব তোমাকে। তোমাকে ছাড়বো না আমি। দেখবে আমি তোমার কি অবস্থা করি। আরে ধরো ধরো, ওই মেয়েটা শেঠজির খুন করে পালাচ্ছে। ধরো ওকে, ভাগতে যেন না পারে। ধরো ওকে, ধরো ধরো। এই মেয়ে, কোথায় পালাচ্ছিস? আমি ও আমি দাদা, কিছু কি করিনি। করছে? আমি আর এখন তুমি শেঠজির চিৎকারের আওয়াজ শুনুনি? হ্যাঁ হ্যাঁ, আমি- এই যে ওখানে করছে সেটা আওয়াজ শুনতে পেয়েছি আমি আমরা। কিচ্ছু করিনি, সত্যি বলছি। আমি কারোর খুন করিনি। দাদা, আপনি পুলিশকে ছাড়ো, ফোন করে দিন ছেড়ে দাও এখনই। আমায়। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে আমি দাও। ফোন করছি। তারপরে কি হয়েছিল? তারপর আমি তোমার পয়সাওয়ালা ব্যাগ নিয়েছি, দীনদয়ালের তিজোরি থেকে সেই প্রোডাক্ট নিয়েছি, যত টাকা পয়সা জুয়েলারি ছিল সেগুলো নিয়েছি। এই তোমাদের পুলিশ এসছে, ওখানে ওখানে সমস্ত চিহ্ন বলেছে, যেটাতে যেটাতে তোমার গ্রেফতারি সম্ভব হয়েছে। যদি যদি আমি এইসব না করতাম তো ওরা আমাকে জেল পাঠিয়ে দিত। কুসুম, কুসুম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও কুসুম, 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 আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা পরে চেয়েও অজিত সোলাঙ্কি। তুমি এখন আমাকে যা যা বললে সেটা একটা কাগজে লিখে ফেলো আর তাতে সিগনেচার করে দাও। তা না হলে আমি তোকে না, যেটা তুমি বলবে আমি করব, যা তুমি বলবে আমি করব। আমি আমি এখন লিখছি, এখনই লিখছি আমি।
গৌতম, এটা জানতাম যে মানুষ আত্মাকে ভয় পায়, কিন্তু আত্মা কবে থেকে মানুষ ভয় পাচ্ছে? আরে ভাই, যদি ওর আসার ছিল ততক্ষণে এসে যেত। গৌতম প্লিজ। ঠিক আছে, যদি তোমাদের দুজনের এরকমই মনে হয় যে এগুলো সব আমার ভ্রম ছিল, তাহলে তাই সই। রাজেশ, যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ রাজেশ, যে তুমি আমার জন্য এতটা কষ্ট করলে। অমিতা, তুমিও 2-3 দিন হলো কাজে যাওনি, এখন তোমরা দুজনেই যাও। আর তুমি? আমার জন্য চিন্তা করো না। জানো অমিতা, এইবার যখন আমি কুসুমকে দেখেছিলাম না, আমার ওকে দেখে একদম ভয় লাগেনি। আমি আমার ভেতরে লুকিয়ে থাকা ভয়কে কাবু করে নিয়েছি। হতে পারে আমি আমার ভ্রমের ওপরও কাবু পেয়ে যাব। তুমি যাও। না, আমি যাব না, তুমি যাও রাজেশ। অমিতা, আমার কিচ্ছু হয়নি, আই এম ফাইন। আমাকে এতটা কমজোর ভেবো না। না, আমি কিছু শুনতে চাই না গৌতম, তুমি। অমিতা প্লিজ, এবারে আমার ভয় লাগছে। আমাকে পাগল ভেবে তুমি রিজেক্ট করে দেবে না তো? কেমন গৌতম? দেন রিল্যাক্স, আই এম ফাইন, ইউ ক্যান লিভ। তুমি যাও। ওকে, চলো রাজেশ, টেক কেয়ার, ইউ টু। বাই। ভাই বাই। ভাই। উকিল সাহেব, ক্ষমা করে দেবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি ভ্রম নই, আমি অজিত সোলাঙ্কির ঘরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার পুরো বিশ্বাস ছিল যে আপনি অজিত সোলাঙ্কির ঘরে এই প্রোনোটের ব্যাপারে জিজ্ঞেস করতে আসবেন। এটাই যে ওই প্রোনোট ওর কাছে ফেরত এলো কি করে? হ্যাঁ, কিন্তু অজিত সোলাঙ্কির কাছে যাওয়ার আগে আমি ইন্সপেক্টর কুলকার্নির কাছে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে যদি আমি এই কেসটাকে আবার রিওপেন করি, তাহলে তোমার ভাই আর তোমার মা খুব বিপদে পড়ে যাবে। দেখো, আমি আত্মার অস্তিত্বকে পুরোপুরি বিশ্বাস করি, কিন্তু এই পৃথিবীর লোক, বিশেষ করে আইন, আদালত, এদেরকে আমি কি করে বিশ্বাস করাবো? আপনি ঠিক বলছেন, আমিও ঠিক এমনটাই ভেবে দেখেছি। কিন্তু আমি খুব ভালোভাবে খোঁজ নিয়েছি। অজিত সোলাঙ্কি, যার রেসের নেশা ছিল, ক্লাবে গিয়ে জুয়া খেলতো, ওর এই সব শখের জন্য ওর ব্যবসা একেবারে যেতে বসেছিল। ও দীনদয়ালের কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিল, কিন্তু তারপর হঠাৎ করে ওর কাছে এত টাকা কি করে এলো? এই সব জানতেই গিয়েছিলাম। আমি এমন সব প্রমাণ হাতে পেয়েছি যেটা পুলিশ আর কানুন দুজনেই মঞ্জুর করবে। এমন একটা প্রমাণ যেটা আমাকে নির্দোষ প্রমাণ করবে। উকিল সাহেব, আমার যা কিছু করার ছিল আমি করে দিয়েছি। এবার সব কিছুই আপনার হাতে আছে। উকিল সাহেব, আমার নামে যে হত্যাকারীর কলঙ্ক লেগেছে সেটা তো এই প্রমাণ পেয়ে মুছে যাবে, কিন্তু হয়তো আমার ভাই আর আমার মায়ের মাথার উপরে যে কলঙ্ক লেগে গেছে
সেটাও ধুয়ে যাবে। আপনি ওই প্রমাণগুলো অজিত সোলাঙ্কির ঘরে গিয়ে পাবেন। উকিল সাহেব, আমি আপনাকে আর বিরক্ত করতে আসবো না এখানে, কখনো না। রাজেশ, আমার কথা খুব মন দিয়ে শোনো। আমার কথার উপরে বিশ্বাস করো রাজেশ। তোমরা দুজন চলে যাওয়ার পরে কুসুম এসেছিল। আবার কুসুম এসেছিল? হ্যাঁ রাজেশ, আর ও আমাকে এটা বলল যে ওর নির্দোষ হওয়ার সব প্রমাণ অজিত সোলাঙ্কির বাড়িতে পাওয়া যাবে। এর মানেই হচ্ছে এই কথার সত্যতা জানার জন্য আমাদেরকে অজিত সোলাঙ্কির বাড়িতে যেতে হবে। হ্যাঁ রাজেশ। ঠিক আছে গৌতম, আমি যাচ্ছি তোমার সাথে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কিন্তু আজ যদি তুমি ওখানে কোনো প্রমাণ না পাও, তো এটা মেনে নাও যে এটা তোমার মনের ভুল। আর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে? তাহলে আমি আত্মার সত্যতা মেনে নেব। আর আমিও। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো। আমি ইন্সপেক্টর কুলকার্নিকেও ফোন করে বলে দিয়েছি। চলো। মিস্টার সোলাঙ্কি দরবাজি খুলুন। হ্যাঁ স্যার। মিস্টার সোলাঙ্কি কোথায় আছে? নিজের ঘরে স্যার। রুম দেখাও না। আসুন, এই ঘরটা। মিস্টার সোলাঙ্কি দরজা খুলুন। মিস্টার সোলাঙ্কি দরজা খুলুন। ইন্সপেক্টর বাবু, আমার মনে হচ্ছে কোনো প্রবলেম আছে। দরজা ভাঙো। আমি অজিত সোলাঙ্কি এই কথাটা স্বীকার করছি যে শেঠজি দীনদয়ালের খুন আমি করেছি। আমি ওনাকে মেরে ওখান থেকে নিজের পণটা এখানে নিয়ে এসেছি। এছাড়াও দীনদয়ালের নিজের সিন্দুক থেকে ওখানে রাখা সমস্ত জুয়েলারি আর সমস্ত ক্যাশ আমি উঠিয়েছি। আর ওখানে সেই 5 লাখ টাকাও ছিল যেটা কুসুম দীনদয়ালকে দিয়েছি। এই খুন আমি ওই মৌকার ফায়দা উঠিয়ে করেছি। এর ইলজাম কুসুমের উপরে। আমি এটাও স্বীকার করছি আমার গাবায় মিথ্যা ছিল, কুসুম নির্দোষ ছিল। অজিত সোলাঙ্কি। তার মানে কুসুম নির্দোষ ছিল। গৌতম, হ্যাঁ? কি হয়েছে গৌতম?
কিছু না।